গোধূলির বিষণ্ণ আলোটুকু মুছে গেলে মরা দিঘির কালো জলে ওরা জেগে ওঠে। কেউ চেনে না ওদের, কেউ দেখেনি কোনো দিন, শুধু একজন ছাড়া, সেও তো। তবু সকলে জানে ওরা আছে। মরা দিঘি কত গভীর এই পলাশপুর গ্রামের কেউ ঠিক করে বলতে পারে না। পুরনো লোক যারা, তারা বলে এর নাকি তল নেই। অন্ধকার জলের তলে ঘাটের সিঁড়ি নাকি নেমে গেছে সোজা পাতালে। রাত যখন গভীর হয়, গ্রামের রাস্তায় লোক থাকে না কেউ, এমনকি কুকুরগুলো অবধি মরা দিঘির ধার ঘেঁষে না পারতপক্ষে। তখন পাতালের দানরা অন্ধকার থেকে উঠে আসে। ওদের নিঃশ্বাসের শব্দে বাতাস ভারী হয়ে ওঠে। সেই সময় যদি দিঘির পার ধরে হেঁটে যায় কেউ, ঠিক টের পাবে ওরা আছে। হয়তো মাথার ভিতরে ওদের গুঞ্জন শুনতে পাবে একটানা ঝিঁঝি পোকার ডাকের মতো। আর ঠিক সেই মুহূর্তে কাছেই কোথাও এক নারী কণ্ঠ কেঁদে উঠবে। সেই কান্নার শব্দে অতি বড় হৃদয়হীন মানুষেরও বুকের ভিতরে একটা আশ্চর্য কষ্ট পাক দিয়ে ওঠে। তবু বলবো, দয়া করে যাবেন না ওদিকে। সামনেই যে শিমুল গাছটা দেখতে পাচ্ছেন, ওদিকে পা রাখবেন না। কেন জানেন না? ওই গাছের পিছনের অন্ধকার ঝুপড়িতে থাকে মতি পাগলি। পাগলি বললাম বটে, আসলে ও ডাইনি। সবাই জানে মরা দিঘির দানদের ওই মতি পাগলি বাঁচিয়ে রেখেছে। সেই ওদের ভোগ দেয়। রাস্তার দু একটা কুকুর, বিড়াল, গেরস্ত ঘরের এঁড়ে বাছুর বা ছাগল হারিয়ে গেলে কেউ সে নিয়ে কথা বলে না, কোনো প্রশ্নও তোলে না। শুধু হাওয়ায় কান পাতলে শোনা যায় ফিসফাস, কি তাই, চাকে চাক। সকলে মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে। তবু মতি পাগলি কাঁদে। রাত হলেই প্রচণ্ড আর্ত চিৎকারে হাউ হাউ করে কেঁদে ওঠে। হলদে কটা চুলে তার কবেকার জট, যেন বুড়ো বট শিকড় ছড়িয়েছে বুকের গভীরে। চামড়ার আঁকিবুকিতে বহু যুগের সঞ্চিত লিপি, দুর্বোধ্য। মরা দিঘির অদূরেই মানিক মণ্ডলের মুদির দোকান, পিছনেই বাড়ি। মানিক বুড়ো হয়েছে। স্ত্রী গত হওয়ার পর ছেলে বউয়ের হাতে সংসার আর দোকানের ভার তুলে দিয়ে নিজে নাতিকে নিয়ে ছেলে মানুষই খেলায় মেতেছে আজকাল। মাত্র 5 বছর বয়স ছেলের, কিন্তু কি বুদ্ধি! বুড়ো দাদুকে ঘোড়া বানিয়ে চালায় নির্দ্বিধায়। লোকে বলে বুড়ো বেলায় এসে আবার নতুন করে বাচ্চা হয়েছে মণ্ডল বুড়ো। মানিক মণ্ডল হাসে, এই অবধি ঠিক ছিল। কিন্তু আজকাল সুযোগ পেলেই উঠোন ডিঙিয়ে মতি পাগলির কাছে ছোটে মানিক মণ্ডলের নাতিটা। বাবা মা শাসন করেছে, দাদু বুঝিয়েছে আদর করে, ভয় দেখিয়েছে, লাভ কিছুই হয়নি। সুযোগ পেলেই ধাঁ। মানিক মণ্ডলের বুক কাঁপে। চোখ বন্ধ করলে শুনতে পায় মতির বুক ফাটা কান্না। অথচ প্রথম যেদিন নাতিটা বাড়ি থেকে হারিয়ে গেল, খুঁজতে খুঁজতে শিমুলতলায় পৌঁছেছিল গায়ের লোকজন। গিয়ে কি দেখল? মতি পাগলির কোল ঘেঁষে বসে এক মনে খেলছে বাচ্চাটা। কোত্থেকে একটা ভাঙা ঝুমঝুমি কুড়িয়ে এনেছে পাগলি। সেদিন মতির কোল থেকে ওকে ছাড়াতে বেগ পেতে হয়েছিল। ওইটুকু বাচ্চা, কিন্তু কি তার জেদ! 2 হাতে আঁকড়ে ধরে আছে পাগলিকে, কিছুতেই ছাড়বে না, বাড়ি ফিরবে না সে। টানাটানি করতে চিল চিৎকার। মতি দুলে দুলে হাসছে। ওর সদন্ত দুটো কি ভীষণ ধারালো, দু চোখ লাল, দৃষ্টি তীব্র। কোনো রকমে মতির কোল থেকে ছাড়িয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরেছিল মানিক মণ্ডল। কান্না আর থামে না ছেলের। মাঝরাতে এলো ধুম জ্বর। একটু সুস্থ হতেই ফাঁক পেয়ে আবারও সে ছুটে গেছে মতি পাগলির ঝুপড়িতে, বারবার। রাগে ফোঁসে মানিক মণ্ডল, অনেক সয়েছে, আর নয়। গায়ের লোকেদের তাতিয়ে তুলতে চায় সে, বোঝায় মতি সাক্ষাৎ শয়তানের চর। ও না থাকলে মরা দিঘির জীবগুলো না খেতে পেয়ে মরবে, হাঁফ ছেড়ে বাঁচবে পলাশপুর। লোকে শোনে, মাথা নাড়ে। বটেই তো, বটেই তো। মুখে বলে বটে, তবু মনে শঙ্কা। ঠিক হবে কি? দিঘির দানরা জলে থাকে, পাড়ের মানুষের ক্ষতি করে না। তাদের জাগিয়ে তুললে না জানি কি করে বসবে। মানিক মণ্ডল রাগে গুমড়োয়। এর একটা হেস্তনেস্ত করতেই হবে তাকে। মতিকে ভয় পায় না সে, ডাইনি না ছাই। আর কেউ না জানুক, মানিক তো জানে ডাইনির গপ্পটা নেহাতি গুজব।
একদিন লোকের মুখ বন্ধ করতে সে নিজেই বানিয়েছিল। গভীর রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরোলো তাই। পলাশপুরের বাতাস আজ একটু বেশি শান্ত। এই নৈশব্দ স্বস্তির নয়, যেন ঝড়ের পূর্বাভাস। পা টিপে টিপে মতির ঝুপড়ির দিকে এগোয় মানিক। এ পথে আগেও কতবার এসেছে, আজকের মতোই গভীর রাতে। মতির তখন কাঁচা বয়স, শরীর বেয়ে ঝুড়ি নামেনি। মাথাটা খানিক গোলমাল ছিল আগে থেকেই, কিন্তু শরীর পাগলি হলেও নারী তো। মতির পেট হলো, গ্রাম জুড়ে শোরগোল, কেউ হাসলো, কেউ রাগলো, কেউ বা থুতু দিল গায়ে। মতি নির্বিকার, পাগলি মা হলো। আহা, কি মাই না হলো! রাজপুত্রের মতো ছেলে, তাকে নাইয়ে খাইয়ে আশ মেটে না মতির। ছেলের মুখের দিকে চেয়ে থাকে, ক্ষণে ক্ষণে চুমু খায়। সেই রাতটার কথা চাইলেও ভুলতে পারে না মানিক মণ্ডল। অথচ ভুলে যেতেই তো চেয়েছিল। মতির কোল থেকে বাচ্চাটাকে টেনে নেওয়ার সময়ও ভাবেনি এমন কিছু ঘটবে। অবশ্য নিজেকে সে দোষ দেয় না। রাস্তার বেওয়ারিশ পাগলির শরীরে সুখ খুঁজতে গিয়ে যদি অসাবধানে সেই বীজে চারা গজায়, সেই আগাছাকে তা বলে চোখের সামনে বাড়তে তো দেওয়া যায় না। মতি যদি আপত্তি না করে বাচ্চাটাকে দিয়ে দিত, সেটাকে দূরে কোথাও মন্দিরে আশ্রমে ফেলে আসা যেত। কেউ জানতো না, হয়তো কোনো সহৃদয় মানুষ মানুষ করতো তাকে। কিন্তু পাগলি সে কি রাগ! কামড়ে ধরেছিল মানিক মণ্ডলের কবজি। জেদ চেপে গেছিল তারও। বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল মরা দিঘির জলে। আর্তনাদ করে মতিও ঝাঁপিয়ে পড়েছিল দিঘিতে। তারপর তারপর সে এক ভয়ঙ্কর লড়াই। মরা দিঘির কালো জলে উথালি পাথালি ঢেউ। জলের দানরা যেন এক বুক খিদে নিয়ে গিলে খেতে চায় আকাশ। অথচ কি আশ্চর্য, সেই ভয়ঙ্কর খিদে শুধু একটি নবজাতকের রক্ত মাংসে মিটে গেছিল সেদিন। মতি পাগলি সম্পূর্ণ অক্ষত শরীরে উঠে এসেছিল জল থেকে। সেই রাতের পর থেকে মতি ঘুমোয় না। তার কান্না জাগিয়ে রাখে সারা গ্রামকে। মানিক মণ্ডলও জেগে শোনে। এত বছর পরে আজ চারদিক নিস্তব্ধ। মতি কাঁদছে না। পা টিপে টিপে এগোয় মানিক মণ্ডল। রাগে সারা শরীর কাঁপছে। মতির মন বুঝতে পারে আর বাকি নেই তার। ওর ছেলেকে মেরেছে মানিক, তাই তার বংশপ্রদীপকে নিজের দিকে টানছে মতি। পাগলি না ছাই, হাড়ে হাড়ে শয়তান। ঝুপড়ির দিকে এগোতে গিয়েও চলা থেমে গেল মানিক মণ্ডলের। ঘাটের সিঁড়িতে বসে একটা ছাড়া মূর্তি, নিশ্চল, পাথরের মূর্তির মতো। দৃষ্টি জলের দিকে স্থির। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। সেই মুহূর্তে কি যেন হয়ে গেল মানিক মণ্ডলের মাথার ভিতরে। কারা যেন ডাকছে ফিসফিস করে, বলছে, মানিক মণ্ডল এগোয় মন্ত্রমুগ্ধের মতো। কালো জল, কালো তল। ওরা উঠে আসছে ঘাটের সিঁড়ি বেয়ে। শ্যাওলার মতো ঘন সবুজ, আলকাত্রার মতো আঠালো। কোনো শরীর নেই, শুধু কিলবিলে সুর, অবনতি। তবু কি অবক তার টান! ওরা সাপের মতো হাত পা দিয়ে জড়িয়ে ধরছে ঘাটে বসা চেনা অবয়বটাকে, যেন আদর করছে। গলা কেঁপে ওঠে মানিক মণ্ডলের। সেই মুহূর্তে ফিরে তাকায় মতি পাগলি। সেই মুখে মুখ বলে সত্যিই কিছু নেই। সবুজ আলকাত্রার মতো জমাট অন্ধকার শুধু। পায়ে পায়ে পিছোতে চায় মানিক মণ্ডল, পারে না। কারা যেন চেপে ধরেছে তার দুই পা। শরীর বেয়ে উঠছে চটচটে অনুভূতি। গলা দিয়ে আওয়াজ বেরোয় না তার। গভীর রাতে পলাশপুরের লোকেরা আধো ঘুম আধো জাগরণের ভিতর কেবল একটা রক্ত জল করা হাসির শব্দ শুনতে পায়। মতি পাগলি হাসছে, কে জানে কতদিন পরে। আজকে আপনারা শুনছিলেন স্টোরি টোরির নতুন গল্প সোমজা দাসের লেখা দানো। গল্পটা আমরা নিয়েছি আরো আনন্দ অ্যাপ থেকে। গল্প পাঠে আমি সোহম, পোস্ট ডিজাইন আমি সোহম। গল্পটা কেমন লাগলো জানাও আমাদের কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো সকলের সাথে।
আর যদি তোমরা নতুন হও আমাদের চ্যানেল স্টোরি টোরিতে, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে ভুলো না। তাতে যখনই নতুন গল্প আসবে আমাদের চ্যানেলে, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছবে তোমার কাছে। আমাদের ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারো, নতুন নতুন গল্পের আপডেট ওখানেও থাকে। আগামী সপ্তাহে আরও একটা গল্প নিয়ে হাজির হবে স্টোরি টোরি। ততক্ষণ অবধি স্টে টিউন, ভালো থাকো।